প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানে আছো সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে শুরু করেছি ভেক্টর বিষয়ক দ্বিতীয় পর্বের ক্লাস। আশা করি সবাই তোমরা প্রথম পর্বের ক্লাসটি সবাই দেখেছো এবং বিষয়টি সম্পর্কে তোমার পরিপূর্ণ জ্ঞান আছে। যারা দেখো নাই, এই ক্লাসটি করার পূর্বে তুমি অবশ্যই প্রথম ক্লাসটি দেখে থিওরি, সূত্র, বিশ্লেষণ ইত্যাদি বিষয়াদি তুমি অত্যন্ত ভালো করে আগে বোঝো, তারপরে এই ক্লাসটি করো। এখন আমরা তাহলে আলোচনায় যাই। আমরা আগে অনুশীলনী 12 6 নম্বর সমস্যাটির সমাধান করব। এই প্রশ্নটি আমি বোর্ডে লিখে দিয়েছি। প্রশ্নটি হলো এবিসিডি সমান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি হলে এবি ও এসি ভেক্টর দ্বয়কে এডি ও বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো এবং দেখাও যে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু টুয়াইস বিসি ভেক্টর এবং এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু টুয়াইস এবি ভেক্টর। তাহলে প্রশ্নের আগে আমরা যদি লিখি এবিসিডি একটা সামান্তরিক, এসি এবং বিডি এর দুইটি কর্ণ। যেহেতু কোনো তীর চিহ্ন উল্লেখ নাই, সেজন্য তুমি স্ট্যান্ডার্ড হিসাবে এই তীর চিহ্নটি ব্যবহার করতে পারো। এবি বরাবর বিসি বরাবর, এডি বরাবর বিসি বরাবর এবং কর্ণ এসি বরাবর এবং কর্ণ বিডি বরাবর তীর চিহ্ন তুমি ব্যবহার করতে পারো। এবার অঙ্কটির প্রশ্নটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখি এবি এবং এসি ভেক্টর দ্বয়কে, এবি ভেক্টরটিকে প্রকাশ করতে হবে এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে। একইভাবে এসি ভেক্টরটিকেও প্রকাশ করতে হবে এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে। আর প্রমাণ করতে হবে এই অংশটি, এটা আর আমি এখানে লিখলাম না। এবার সমস্যার সমাধান বিষয়ের কথা আমরা বলি, সেটা হলো এই অঙ্কটি শুধুমাত্র ভেক্টর যোগের ত্রিভুজ বিষয়াদি জানলেই তোমার হয়ে যাবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এই সূত্রটি দিয়েই এই পরিপূর্ণ সমাধানটি করা যাবে। তাহলে এবি ভেক্টরকে এডি এবং বিডির মাধ্যমে প্রকাশ, তাহলে দেখা যাচ্ছে এ বি ডি ত্রিভুজের মধ্যেই এই তিনটি ভেক্টর রয়েছে, এবি, এডি এবং বিডি, এবি, এডি এবং বিডি। সুতরাং ত্রিভুজ এবিডি এর তুমি যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ব্যবহার করো, নিশ্চয়ই মনে আছে এবি একটা ভেক্টর, তার প্রান্ত বিন্দু থেকে অপর একটি ভেক্টর বিডি, সেজন্য এই দুইটি ভেক্টরের যোগফল নিশ্চয়ই প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত। তাহলে অবশ্যই আমি লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর এবং লিখতে পারি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর এবং পক্ষান্তর করলে মাইনাস বিডি ভেক্টর। তাহলে প্রথম অংশটির সমাধান আমাদের হয়ে যায় এবি ভেক্টরকে এডি এবং বিডির মাধ্যমে প্রকাশ। প্রথম ভেক্টরটির সমাধান আমাদের হয়ে গেছে। এবার দ্বিতীয় অংশের সমাধান, এসি ভেক্টরটিকে এডি এবং বিডির মাধ্যমে প্রকাশ করতে হবে, এডি এবং বিডি ভেক্টরের মাধ্যমে। আমি কিন্তু আগেই এবি কে এডি এবং বিডির মাধ্যমে প্রকাশ করেছি, সুতরাং এসি কে প্রকাশ করতে হলে এডি, বিডি এবং এবি এর মাধ্যমেও যদি প্রকাশ করি, এবি এর স্থানে পরে আমি এডি এবং বিডি ব্যবহার করতে পারি। আর আমরা
ভেক্টরের সমতা বিষয়াদি থেকে আমরা শিখেছি যে দুইটি ভেক্টরের ধারক রেখা যদি একই বা পরস্পরের সমান্তরাল হয় এবং তাদের দিক যদি একই হয়, মান যদি সমান হয়, তাহলে এরা সমান ভেক্টর। এখন আমরা সমান ভেক্টর সম্পর্কে আমরা জানি, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, যেহেতু এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি, সুতরাং আমরা ব্যবহার করতে পারব এডি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি আমি ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই আমি লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। বা এবার আমরা এবি ভেক্টরের জায়গা বসিয়ে দেই এডি মাইনাস বিডি, এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। এবং আমরা আগেই শিখেছি বিসি ভেক্টর এবং এডি ভেক্টর সমান ভেক্টর, তাই বিসি এর জায়গায় আমি এডি ভেক্টর বসিয়ে দিলাম এবং আমি সমাধান করে বলতে পারি যে এসি ইজ ইকুয়াল টু এসি ভেক্টর ইজ ইকুয়াল টু টুয়াইস এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। এবং এই সাথে সাথে আমাদের দ্বিতীয় অংশটির সমাধান হয়ে গেল, যে এসি ভেক্টরকে এডি এবং বিডির মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমরা আসি তৃতীয় অংশ। তৃতীয় অংশ করার জন্য আমরা এখন লিখতে পারি, এই অংশটি বোর্ডের এখানে নিয়ে গেলাম এবং আমি লিখতে পারি এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টরের মান আমরা আগে যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, টুয়াইস এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, আর এই বিডি ভেক্টর যা আছে সেটা থাকলো। এবং সমাধান করে তুমি পেয়ে গেলে এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু বিডি বিডি বাদ হলো টুয়াইস এডি ভেক্টর। এবং এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু, আগেই আমরা জানি এডি ভেক্টর এবং বিসি ভেক্টর সমান টুয়াইস বিসি ভেক্টর। তাহলে আমরা অঙ্কটির তৃতীয় অংশ আমরা জেনে গেলাম। এবং সর্বশেষ অংশ, আবার সর্বশেষ অংশে যদি যাই, এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু, এবার মানগুলো আবার লিখে দিই। এসি ভেক্টরের জায়গায় আমি লিখি টুয়াইস এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, আর এই মাইনাস বিডি ভেক্টর তো আমার আসি, বা এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু টুয়াইস এডি ভেক্টর মাইনাস টুয়াইস বিডি ভেক্টর, বা এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর 2 ইন্টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, বা এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর 2 এডি মাইনাস বিডি ভেক্টর। 1 নং সমীকরণ থেকে আমি পেয়েছি এডি মাইনাস বিডি ইজ ইকুয়াল টু এবি টুয়াইস এবি ভেক্টর।
সাইড নোট দিলাম 1 নং থেকে মান বসিয়ে। তাহলে আমাদের প্রমাণের দ্বিতীয় অংশটা অর্থাৎ এই অঙ্কটির চতুর্থ অংশটি আমার হয়ে গেল। তাহলে আমি এখানে রাফ অঙ্কটি করলাম। এখন পরীক্ষার খাতায় আসলে তুমি যেভাবে লিখবে, আমি অবিকল পরিপূর্ণ অঙ্কটি এখন আমি তোমাকে করে দেখাই এবং নোট বইয়ে তুমি ওই অঙ্কটি লিখে নাও। এবার আসি 10 নম্বর অঙ্কের সমাধান কৌশল নিয়ে। 10 নম্বর অঙ্কের প্রশ্নটি হলো এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট এ, ছোট বি, ছোট সি, ছোট ডি হলে দেখাও যে এবিসিডি একটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এই অঙ্কটিও আগের মতোই আমি রাফ করে বুঝিয়ে দেই, পরে পরিপূর্ণ পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হয় সেভাবে করে দেখিয়ে দেব। আগে তুমি বোঝো, অবস্থান ভেক্টর সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। আগেই বলছিলাম কোন নির্দিষ্ট অঙ্কের সমাধান করতে হলে সব বিন্দুগুলো একই ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে বলেই ধরে নিতে হবে। এই অঙ্কটির ক্ষেত্রে যদি এবং কেবল যদি এই অংশটির জন্য এই অঙ্কটি দুইটি স্টেপে করতে হবে। একবার হলো এবিসিডি কে একটি সামান্তরিক মনে করে প্রমাণ করে দিতে হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। পুনরায় বিপরীত ক্রমে এই দুইটি অংশকে সমান বিবেচনা করে দেখিয়ে দিতে হবে যে এবিসিডি একটা সামান্তরিক। যেহেতু এবিসিডি একটা সামান্তরিক প্রমাণ করতে হবে, তাহলে সমাধানের শুরুতে তুমি একটা সামান্তরিক আঁকো এবং বলে দাও একটা সামান্তরিক আঁকো। আর আগেই বলছি যদি তীর দেওয়া না থাকে তীরটা তুমি সর্বদা একই আঙ্গিকে দেবে, তাহলে সমাধান কৌশল তোমার জন্য সহজ হবে। এডি এবং বিসি। তাহলে আমরা প্রশ্নের আঙ্গিকে আগে আমি লিখতে পারি, দেওয়া আছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট এ, ছোট বি, ছোট সি এবং ছোট ডি। দেখাতে হবে যে এবিসিডি একটা সামান্তরিক হবে যদি এবং কেবল যদি এত হয়। এই অংশটুকু লেখার পরে এখন তুমি লিখবে যেহেতু এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট এ, ছোট বি, ছোট সি ও ছোট ডি, অতএব এ বি ভেক্টর নিশ্চয়ই পূর্বের ক্লাসে শিখেছো এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এবং তুমি বলতে পারো বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার অঙ্কটি মূল সমাধানে যাই। তাহলে আমি বলছি অঙ্কটি দুইটি স্টেপে বিভক্ত, যদি এবং কেবল যদি। এর জন্য অঙ্কটি দুইটি স্টেপে, প্রথম স্টেপে আমি ধরে দেব মনে করি এবিসিডি একটি সামান্তরিক। তাহলে নিশ্চয়ই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। অতএব তুমি বলতে পারো এবি সমান ডিসি এবং এবি সমান্তরাল ডিসি। অতএব এবি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিসি ভেক্টর। নিশ্চয়ই আমাদের জানা আছে দুইটি ভেক্টরের ধারক রেখা যদি পরস্পরের সমান্তরাল হয়, তাদের মান যদি সমান হয়, দিক যদি একই দিকে হয়, তাহলে তারা সমান ভেক্টর। তাহলে নিশ্চয়ই এবি এবং ডিসি ভেক্টর সমান। অতএব
এবি এর স্থানে এখন আমি লিখে দিলাম বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। আগে আমি দেখিয়েছি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তাহলে অঙ্কটি প্রথম অংশ আমরা করে দিতে পারলাম। তাহলে এবিসিডি সমান্তরিক ধরে এই অংশটি প্রমাণ করলাম। এবার বিপরীত ক্রমে ঠিক একইভাবে আবার ধরা যাক বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। অতএব বি মাইনাস এ ভেক্টরের স্থানে এখন তুমি বসিয়ে দাও এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি ভেক্টরের জায়গায় লিখে দাও ডিসি ভেক্টর। এবার আমরা শিখেছি দুইটি ভেক্টরের মাঝে যদি একটা সমান চিহ্ন থাকে অবশ্যই ভেক্টর দুইটি বা ভেক্টর দুইটি ধারক রেখা দুইটি অবশ্যই পরস্পরের সমান্তরাল। এবং এক্ষেত্রে যেহেতু ডি এর সাথে একটা 1 আছে, সুতরাং আমরা বলতে পারি এবি ভেক্টর আর ডিসি ভেক্টরের ধারক রেখা যথাক্রমে এবি ও ডিসি পরস্পর সমান ও সমান্তরাল। অর্থাৎ এখানে আমি লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু ডিসি এবং এবি সমান্তরাল ডিসি। অতএব এবিসিডি একটি সমান্তরিক। অতএব এবিসিডি একটি সমান্তরিক। কারণ হলো কোন চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সমান্তরিক। তাহলে ঠিক বিপরীত ক্রমে আমরা দেখিয়ে দিলাম যে এই দুটি অংশকে ধরে নিয়ে আমি দেখিয়ে দিলাম এবিসিডি একটি সমান্তরিক। তাহলে রাফ আমি অঙ্কটি করে দিলাম। এখন পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে সেজন্য তুমি এই আমার পরের অংশটি দেখো এবং নোট বইয়ে পরিপূর্ণ তুমি এটা লিখে। এবার আমরা 11 নং প্রশ্নটির সমাধান কৌশল নিয়ে আলোচনা করি। প্রশ্নটি হলো ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখাংশ তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। আচ্ছা, এই অঙ্কটির সমাধান করার জন্য একটা বিশেষ স্বীকার্য তোমাকে শিখতে হবে, সেটা হলো প্লে ফেয়ারের স্বীকার্য। আমি বলছি কথাটা, সেটা হলো আমি এখানে দুইটি পরস্পর ছেদি সরল রেখা এঁকেছি আর এখানে আমি দুইটি সমান্তরাল রেখা এঁকেছি। এখন আমি আরেকটি রেখা আঁকলাম এবি আর এইখানেও এবি আঁকলাম। এই ক্ষেত্রে তুমি নিশ্চয়ই বলতে পারো এবি রেখাটি যদি ইএফ এর সমান্তরাল হয় তাহলে সেটি ডিই এর সমান্তরাল হবে, যদি ডিই এবং ইএফ সমান্তরাল হয়। আর এই ক্ষেত্রে ডিই এবং ডিজি দুইটি পরস্পর ছেদি সরলরেখা। এখন আমি এবি যদি ডিজি এর সমান্তরাল হয় সেটা কখনোই ডিই এর সমান্তরাল হতে পারবে না। আবার যদি এবিটা যদি ডিই এর সমান্তরাল হয় তাহলে নিশ্চয়ই সেটা ডিজি এর সমান্তরাল হতে পারবে না। অর্থাৎ প্লেফেয়ারের এই স্বীকার্যটি হলো দুইটি পরস্পর ছেদি রেখা একই সাথে অপর একটি রেখার সমান্তরাল হতে পারবে না। আবার আমি বলছি, দুইটি পরস্পর ছেদি রেখা একই সাথে অপর একটি রেখার সমান্তরাল হতে পারবে না, কিন্তু একটি রেখা একই সাথে অপর দুইটি সমান্তরাল রেখার সমান্তরাল হতে পারবে। এই প্রশ্নটির সমাধান করার জন্য এই বিষয়টি আমাদের জানতে হবে। এইবার সমাধান কৌশল নিয়ে আমি বলি।
এখন আমরা প্রশ্নটির আলোকে লিখতে পারি। মনে করি এবিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরালে ডিই রেখা আঁকা হলো। এখন ভেক্টর পদ্ধতিতে দেখাতে হবে যে ই এসি এর মধ্যবিন্দু। স্বাভাবিকভাবে যেহেতু কোনো কিছু উল্লেখ নাই, তাহলে তীর চিহ্নগুলো আমি এভাবে দিতে পারি, এ বি, এসি, বিসি, ডিই। এখন সমাধান কৌশলে শুরুতে আমরা বলবো যে যদি ই এসি এর মধ্যবিন্দু না হয়, তাহলে ধরা যাক জি এসি এর মধ্যবিন্দু এবং ডিজি যোগ করি। এই অঙ্কটি সমাধানে সাধারণত ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলেই হয়ে যাবে। শুরুতে ত্রিভুজ এবিসি এ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলে পাই বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। আবার ত্রিভুজ এ ডি জি এ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলে পাই ডিজি ভেক্টর ইজ ইকুয়াল টু এজি ভেক্টর মাইনাস এডি ভেক্টর, বা ডিজি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ এসি মাইনাস হাফ এবি। যেহেতু জি এসি এর মধ্যবিন্দু এবং ডি এবি এর মধ্যবিন্দু, সেজন্য এটা হলো, বা ডিজি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, বা ডিজি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। আগেই কিন্তু আমি পেয়েছি এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর। তাহলে এখানে আমি দেখছি যে দুইটি ভেক্টর একটি আরেকটির স্কেলার গুণিতক। সুতরাং আমরা বলতে পারি এই ভেক্টর দুইটি ধারক রেখা একই রেখা অথবা পরস্পরের সমান্তরাল। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই একই হওয়া সম্ভব নয়, সেজন্য ডিজি ভেক্টর এবং বিসি ভেক্টরের ধারক রেখাদ্বয় যথাক্রমে ডিজি এবং বিসি অবশ্যই পরস্পরের সমান্তরাল, যেহেতু ভেক্টর দুইটি একটি আরেকটির স্কেলার গুণিতক। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো যে অতএব ডিজি সমান্তরাল বিসি। আবার যেহেতু দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি, আবার যেহেতু দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি, সুতরাং এই দুইটি বিষয় যদি আমি তুলনা করি, এখন চিত্রের দিকে যদি তাকাও, আমি পেলাম ডিজি সমান্তরাল বিসি এবং আমি পেয়ে গেলাম ডিই সমান্তরাল বিসি। তাহলে এক্ষেত্রে আমরা এখন প্লেফেয়ারের স্বীকার্য অনুযায়ী এটা কখনোই সম্ভব নয়। তার কারণ একই ডি বিন্দু থেকে সৃষ্ট দুইটি পরস্পরছেদী রেখা ডিজি এবং ডিই একই সাথে বিসি এর সমান্তরাল, যা কখনোই হতে পারে না। আর এটা যদি হতে হয়, ডিজি এবং ডিই একই সাথে যদি বিসি এর সমান্তরাল হতে হয়, তাহলে অবশ্যই
ডিজি এবং ডিই অভিন্ন রেখা হতে হবে। তাহলে ডিজি এবং ডিই অভিন্ন রেখাংশ এবং সেজন্য জি ও ই অভিন্ন বিন্দুও বলে, অভিন্ন বিন্দু, অর্থাৎ ই এসি এর মধ্যবিন্দু। তাহলে এভাবেই আমরা বিষয়টি প্রমাণ করে দিতে পারি। তাহলে এই অঙ্কটি প্লেফেয়ারের স্বীকার্য এবং ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, আর একটা বিষয় হলো ভেক্টরের স্কেলার গুণিতক। তাহলে এটার সমাধানে এই তিনটি বিষয় সম্পর্কিত। তাহলে এখন আমি রাগ করলাম, এখন আমি পরিপূর্ণ অঙ্কটি পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে এটা তোমাদের আবার লিখে দিচ্ছি, তোমরা নোট খাতায় লিখে নাও। এবার আমরা 14 নম্বর অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করব। 14 নম্বর অঙ্কটির প্রশ্নটি হলো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তাদের বিয়োগফলের অর্ধেক। তাহলে এই প্রশ্নের আঙ্গিকে আমি আগে লিখতে পারি, তুমি একটা ট্রাপিজিয়াম এঁকে দাও এবং ট্রাপিজিয়ামটির তীর চিহ্ন তুমি ইচ্ছা মতো দিতে পারো। এ বি ডিসি ভেক্টর, এডি ভেক্টর, বিসি ভেক্টর। এই ট্রাপিজিয়ামের দুটি কর্ণ তুমি এঁকে দাও, এসি কর্ণ, বিডি কর্ণ, এবং এসি বরাবর তীর চিহ্ন দিলাম, বিডি বরাবর তীর চিহ্ন দিলাম। এসি এর মধ্যবিন্দু নিলাম, বিডি এর মধ্যবিন্দু নিলাম এবং মধ্যবিন্দু দুটি যোগ করে দিলাম। তাহলে তুমি প্রশ্নের আঙ্গিকে একটা বর্ণনা লিখতে পারো। মনে করি এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এর এবি সমান্তরাল ডিসি এবং এবি গ্রেটার দ্যান ডিসি, এবং এই ট্রাপিজিয়ামের এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ, ই এফ যোগ করা হলো। ভেক্টর পদ্ধতিতে দেখাতে হবে যে ই এফ সমান্তরাল এবি, ই এফ সমান্তরাল ডিসি এবং ই এফটা হলো হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। আমি আগে এবি মাইনাস ডিসি দিয়েছি, সেজন্য এবি মাইনাস ডিসি। আমি এবি গ্রেটার দ্যান ডিসি দিয়েছি, সেজন্য এবি মাইনাস ডিসি। এখানে ডিসি যদি বড় হতো তাহলে চিত্রটা অন্যভাবে হতো এবং এই জায়গায় ডিসি মাইনাস এবি লিখতে হতো। তো যাই হোক, আমি যেভাবে এঁকেছি সেভাবে বর্ণনা দিয়েছি। এবার অঙ্কটির সমাধান কৌশলে তুমি এই বর্ণনা অনুসারে এরূপ একটা স্টেটমেন্ট তুমি আগে লিখে নিলে। এবার সমাধানের মূল অংশ শুরু হলো। মনে করি একই ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ও ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে, আমি এই জায়গা সংক্ষিপ্ত করে লিখেছি এ বি সি ও ডি। এখন যেহেতু এবি আর ডিসি এই রেখা দুটি যেহেতু এবি এবং ডিসি যেহেতু সমান্তরাল, সুতরাং আমি ধরে নিতে পারি একটি ভেক্টরকে আরেকটি ভেক্টরের স্কেলার গুণিতক আকারে আমি প্রকাশ করে দিতে পারি। তাহলে এই জায়গায় আমি অবশ্যই লিখতে পারি ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু
m ইনটু এডি ভেক্টর। ভেক্টরের স্কেলার গুণিতক সম্পর্কে আমাদের ধারণা আছে। তাহলে দুইটি ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয় বা ভেক্টর তার ধারক রেখা যদি পরস্পরের সমান্তরাল হয়, তাহলে একটি ভেক্টরকে আরেকটি ভেক্টরের স্কেলার গুণিতক আকারে অবশ্যই লেখা যায়। এই ক্ষেত্রে ট্রাপিজিয়ামের এবি এবং ডিসি বাহু সমান্তরাল, সেজন্য একটি ভেক্টরকে আরেকটি ভেক্টরের স্কেলার গুণিতক আকারে আমি ধরে নিলাম ডিসি সমান m ইনটু এবি। আবার যেহেতু এ বি সি ডি এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট a, ছোট b, ছোট c, ছোট d, সুতরাং তুমি বলতে পারো এবি ভেক্টর ইজ ইকুয়াল টু নিশ্চয়ই বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এবং ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমাদের নিশ্চয়ই এই থিওরিটা অবশ্যই তোমাদের জানা আছে। এ আর বি এই দুইটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট a এবং ছোট b হলে অবশ্যই তোমার মনে আছে, তাহলে a ও b বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নিশ্চয়ই a ভেক্টর প্লাস b ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে একটা বিষয় আমি আবার বললাম, অঙ্কটির সমাধান কৌশলে আমরা এটা অবশ্যই ব্যবহার করব। a এবং b এই দুইটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট a ছোট b হলে a ও b বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ ab এর মধ্যবিন্দু o এর অবস্থান ভেক্টর হবে a বিন্দুর অবস্থান ভেক্টর যোগ b বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। এই অঙ্কটির সমাধান কৌশল হিসেবে আমরা অবশ্যই ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে তুমি অবশ্যই লিখতে পারো, যেহেতু AC এর মধ্যবিন্দু E, সুতরাং E বিন্দুর অবস্থান ভেক্টর অবশ্যই তুমি বলে দিতে পারো A বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস C বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2, এবং F বিন্দুর অবস্থান ভেক্টর তুমি অবশ্যই বলতে পারো B বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস D বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। অতএব EF একটি ভেক্টর যদি হয়, অবশ্যই তুমি লিখতে পারো EF ভেক্টর ইজ ইকুয়াল টু F বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস E বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা হলো F বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস E বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারো হাফ কমন নিয়ে নিশ্চয়ই আমি লিখতে পারি B ভেক্টর প্লাস D ভেক্টর মাইনাস A ভেক্টর মাইনাস C ভেক্টর, বা হাফ B ভেক্টর মাইনাস A ভেক্টর মাইনাস C ভেক্টর প্লাস D ভেক্টর, বা EF ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখতে পারি B ভেক্টর মাইনাস A ভেক্টর মাইনাস কমন নিয়ে লিখতে পারি C ভেক্টর মাইনাস D ভেক্টর। এখন এটুক যদি আমি মুছে দেই, তাহলে অবশ্যই আমি এখন লিখতে পারি বা EF ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইনটু, অবশ্যই আমরা দেখিয়েছি B মাইনাস A ভেক্টর ইজ ইকুয়াল টু অবশ্যই AD ভেক্টর, আগে আমরা লিখে নিয়েছিলাম, মাইনাস C মাইনাস D ভেক্টর ইজ ইকুয়াল টু DC ভেক্টর। তাহলে ভেক্টর নিয়ম অনুসারে ভেক্টরের মানগুলোকে যদি আমি এখন প্রকাশ করতে চাই, নিশ্চিত তুমি এভাবে লিখতে পারো মডুলাস হাফ, নিশ্চিত তুমি এভাবে লিখতে পারো, এবং শেষবার EF ভেক্টর এর মান EF ইজ ইকুয়াল টু হাফ ইনটু, এই অংশ এভাবে লেখা যেতে পারে, সেটা হলো মডুলাস AB ভেক্টর মাইনাস মডুলাস DC ভেক্টর, বা EF ইজ ইকুয়াল টু AB
মাইনাস ডিসি। তাহলে প্রমাণের একটি অংশ আমি দেখালাম, এখন প্রমাণের দ্বিতীয় অংশ। আবার এই অংশটিকে আমি আবার লিখতে চাই। দ্বিতীয় অংশ প্রমাণ করতে আমি এই অংশটি আবার লিখছি। EF ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু AB ভেক্টর মাইনাস DC ভেক্টর, বা EF ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু AB ভেক্টর মাইনাস, অনেক আগেই কিন্তু আমি বলছিলাম AB এবং DC এই দুইটি ভেক্টর পরস্পরের সমান্তরাল, সেই জন্য একটিকে আরেকটি স্কেলার গুণিতক আকারে প্রকাশ করা যায়। আগেই আমি DC ভেক্টরকে M ইনটু AB ভেক্টর ধরে নিয়েছিলাম। তো DC ভেক্টরের জায়গায় আমি লিখে দিলাম M ইনটু AB ভেক্টর, বা EF ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ ইনটু, এখান থেকে যদি আমি AB কমন নিতে চাই তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে হাফ ইনটু 1 মাইনাস m। 1 মাইনাস m কমন নেওয়া অংশটি আমি পরে লিখলাম। এই পর্যন্ত হওয়ার পর নিশ্চয়ই আমার হয়ে গেল প্রায় সমাধানটি, যে দুইটি ভেক্টরকে একটি আরেকটি স্কেলার গুণিতক আকারে প্রকাশ করেছি। যেহেতু 1 মাইনাস m একটি স্কেলার সংখ্যা বা এটা একটা বাস্তব সংখ্যা, সেই জন্য EF এবং AB ভেক্টরের ধারক রেখা যথাক্রমে EF এবং AB। তাহলে এখান থেকে আমি অবশ্যই বলতে পারি যে EF অবশ্যই AB এর সমান্তরাল। আবার যেহেতু DC AB এর সমান্তরাল, সেই জন্য EF টা DC এর সমান্তরাল। তাহলে এই দুটি অংশ যদি একত্রিত করি তাহলে প্রমাণের দ্বিতীয় অংশ আমাদের হয়ে যায় যে EF টা AB এবং DC উভয়ের সমান্তরাল। তাহলে অঙ্কটি আমি বিশ্লেষণ করে দিলাম, বুঝিয়ে দিলাম। এখন পরিপূর্ণ অঙ্কটি আমি করে দিলাম। তাহলে আমরা এই অনুশীলনের 6, 10, 11 এবং 14 নং প্রশ্নগুলোর সমাধান কৌশল শিখে গেলাম। এই অনুশীলনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হলো উদাহরণের 2, 3, 4, 5 এবং অনুশীলনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হলো 6, 10, 11, 12, 13, 14, 15, 16। 15 এবং 16 এই অঙ্ক দুটি হলো সৃজনশীল অঙ্ক। আমি যে অঙ্কগুলোর সমাধান করলাম ওই অঙ্কগুলো যদি তুমি বুঝিয়ে ভালো করে করতে পারো তাহলে সৃজনশীল প্রশ্ন দুইটির অ্যান্সার তুমি একাই করতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।